টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত 4.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চেঙ্গি ও মাইনী নদী সহ বিভিন্ন খালের পানি বেড়ে জেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া হবিগঞ্জের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে বন্যার পানি প্রবেশ করে অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এসএম আরিফের রিপোর্টে বিস্তারিত। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত 4.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা। সেখানে প্রায় 80% এলাকা প্লাবিত হয়ে 3.5 লাখের বেশি মানুষ দুর্ভোগে পড়েছেন। চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাও পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় বিশুদ্ধ পানি, খাবার সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটি সহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। সাতকানিয়া উপজেলার প্রায় 80% এলাকা প্লাবিত হয়ে 3.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়েছেন। সাঙ্গু ও ডলু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর মধ্যে চেঙ্গি ও মাইনী নদী সহ বিভিন্ন খালের পানি বেড়ে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর পানি আরও বাড়ছে। একের পর এক সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় দীঘিনালা, সাজেক ও খাগড়াছড়ি রাঙামাটি সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন 135টি আশ্রয়কেন্দ্র খুলেছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে খোয়াই নদী। হবিগঞ্জ উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে বন্যার পানি প্রবেশ করেছে। এতে অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রবল স্রোতে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। হঠাৎ পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। টানা ভারী বর্ষণে শেরপুরের পাহাড়ি নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নলিতাবাড়ির চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 206 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ভোগাই, মহারশী, সোমেশ্বরী, কর্ণঝোড়া ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চেল্লাখালী ও ভোগাই নদীর বিভিন্ন স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ঢলের পানি নিম্নাঞ্চলে প্রবেশ করছে। টানা 6 দিনের বর্ষণে তলিয়ে যাচ্ছে দক্ষিণ উপকূলীয় জনপদ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গ্রামের পর গ্রাম। অতিবৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নিম্নাঞ্চলে। আর বিরামহীন বৃষ্টির ফলে সাধারণ জীবনযাত্রায়ও নেমে এসেছে ধীরগতি। স্থবির হয়ে পড়েছে দৈনন্দিন কাজের প্রাণচাঞ্চলতা। এদিকে টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কমে এখন বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে এই নদীর পানি প্রবাহিত হয়েছে। পানি কমে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এসএম আরিফ, মাই টিভি। দর্শক, এখন বান্দরবান থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী তুহিন হোসেন, যুক্ত হচ্ছে তার সাথে। জি, ধন্যবাদ আপনাকে। বান্দরবানে বন্যার পরিস্থিতি বলতে গেলে কিন্তু গতকাল থেকে বান্দরবানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু বান্দরবানে যে ভারী বৃষ্টি এবং উঁচু থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বান্দরবানের যে নিম্ন অঞ্চল এবং পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে সেসব এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। এবং এখানে সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে বিশুদ্ধ পানি এবং যাতায়াতের সমস্যা। আমি বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, এখানে কিন্তু যে প্রয়োজনের নৌকা প্রয়োজন ছিল সেটা কিন্তু বান্দরবানে এখন পর্যন্ত এখানে সেটা পাওয়া যাচ্ছে না। এতেও কিন্তু দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। আমি দেখেছি বান্দরবানের বিভিন্ন আশ্রয় কেন্দ্র এবং এলাকাতে কিন্তু আমাদের 300 নং আসনের এমপি শাসিম জেডিও কিন্তু খাবার বিতরণ করছে এবং প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এবং এলাকায় খাবার বিতরণ করা হয়েছে এবং শুকনো খাবার, পানি, বিশুদ্ধ পানিও দেওয়া হয়েছে এখানে। বান্দরবান থেকে এক কথা বলতে গেলে এখন পর্যন্ত সারা দেশের সাথে কিন্তু যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয় না। বান্দরবানের যে লামা উপজেলা রয়েছে, তারপরে রুমা, থানচি, এগুলো কিন্তু যাতায়াত যেটা গাড়ি চলাচল বন্ধ রয়েছে, কারণ যে ভারী বৃষ্টি হয়েছিল সেখানে পাহাড় ধস এবং গাছপালা পড়া, বিভিন্ন জায়গায় পানি প্লাবিত হওয়ার কারণে কিন্তু এখান থেকে গাড়ি চলাচল এখনো কিন্তু বন্ধ রয়েছে। আমি কিন্তু আরেকটা ব্যাপারে জানাতে চাই, বান্দরবানে কিন্তু বন্যার পরিস্থিতি এখনো স্বাভাবিক হয় না। তার কারণে কিন্তু জেলা প্রশাসক বান্দরবানের যে পর্যটন নিষেধাজ্ঞা ছিল 10 তারিখ থেকে, সেটা কিন্তু 12 তারিখ করা হয়েছে। এখান থেকে এখন পর্যন্ত বান্দরবানে কিন্তু আশ্রয় কিন্তু রয়েছে
120টি আশ্রয় কেন্দ্রে কিন্তু হাজার হাজার মানুষ রয়েছে এবং পানিবন্দীও রয়েছে। সারা বান্দরবনে প্রত্যেকটা উপজেলায় কিন্তু পানিবন্দী এখনো হাজার হাজার মানুষ রয়েছে। এই ছিল আমার কাছে বান্দরবন থেকে সর্বশেষ। কক্সবাজারে টানা 5 দিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে চকরিয়া, মাতামুহুরী, পেকুয়া ও রামু সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার প্রায় 3.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে চকরিয়া ও পেকুয়া উপজেলা নিম্নাঞ্চল। গত 5 দিনে পাহাড় ধস ও দুর্যোগে জেলায় অন্তত 25 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে উখিয়ার রোহিঙ্গা শিবিরে 17 জন রয়েছে। বন্যার পানিতে বসত ভিটা, ফসলের মাঠ, সবজি ক্ষেত ও চিংড়ির ঘের তলিয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার পাশাপাশি খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। কয়েকটি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দর্শক, এবার চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী নুরুল কবির, যুক্ত হচ্ছে তার সাথে। ধন্যবাদ আপনাকে। আমরা এখন অবস্থান করছি চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে এখন আমরা অবস্থান করছি। আপনি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন এখানে মহাসড়কের উপরে মানুষ হাত জাল দিয়ে ব্যবহার করছে। চট্টগ্রামে গত টানা 5 দিন বর্ষণের ফলে চট্টগ্রাম জেলার সাতকানিয়া, চন্দনা, বাঁশখালী, লোহাগাড়া থানার প্রত্যেকটি আনাচে কানাচে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোডের 2000-এর একটু আগে এই এলাকাটিতে রাস্তার উপর পানি প্রবাহিত হওয়ার ছোট্ট যানবাহনগুলো পারাপার বন্ধ রয়েছে। চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার বিভিন্ন এলাকা থেকে 5 দিন ধরে টানা বর্ষণের ফলে এই পাহাড়ের এই পর্যন্ত 23 জনের পাহাড় ধসে 23 জনের মৃত্যু হয়েছে। এদিকে সাঙ্গু এবং যে ডোলো খাল রয়েছে সেই ডোলো খালের ভাঙনের ফলে চট্টগ্রামের যে অঞ্চলগুলো রয়েছে, নিম্ন অঞ্চলগুলো, এগুলো সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি এখন ছোট ছোট যেগুলো কার এবং মাইক্রো রয়েছে সেই গাড়িগুলো চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। চট্টগ্রামের 2000 থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বনু, ধলাই, চুরি সহ বিভিন্ন নদীর পানি বেড়ে লোকালয়ে ঢুকে পড়েছে। তলিয়ে গেছে সড়ক, ঘরবাড়ি ও ফসলি জমি। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মনু ও ধলাই নদীর কয়েকটি বাঁধ ঝুঁকিতে রয়েছে। উপজেলা প্রশাসন প্লাবিত এলাকায় শুকনো খাবার বিতরণ করা শুরু করেছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। কর্মকর্তারা জানান, বৃষ্টি অব্যাহত থাকায় নদীর পানি বাড়ছে, তবে ধলাই নদীর পানি কমতে শুরু করেছে। আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যা থেকে আমাদের এখানে ধলাই নদীর বাঁধ ভেঙে আকস্মিকভাবে পানি প্রবেশ করছে। ইন্ডিয়া থেকে যে ঢল নেমছে সেই পানিটা এখানে আমাদের শ্রীপুর, ভান্ডারীগাঁও সহ বেশ কয়েকটা গ্রাম এখানে প্লাবিত হয়েছে। ত্রিপুরা রাজ্যে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হয়। এই কারণে মৌলভীবাজার যে প্রধান নদী ধলাই এবং মনু দুটার পানি আমরা সকাল 9টা রিডিং অনুযায়ী মনু নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে এবং ধলাই নদীর পানি বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, এই মুহূর্তে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম, যুক্ত হচ্ছে তার সাথে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে ইতিমধ্যে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে জেলার মনু নদী এবং ধলাই নদীর বিভিন্ন জায়গায় ভাঙ্গন দেখা দিয়ে জেলার রাজনগর এবং কমলগঞ্জ উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় এই মানুষের ঘরবাড়ির ক্ষতি ছাড়াও ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার তথ্য কিন্তু রয়েছে আমাদের কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জেলার জুরি নদীর পারে। সেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই টানা বৃষ্টিতে পানি অব্যাহত বাড়ায় এই হাকালুকি হাওরের যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো ইতিমধ্যে প্লাবিত হওয়া শুরু হয়েছে। এ বিষয়ে আমাদের কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজ বিকেল পর্যন্ত মনু নদীর পানি বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এভাবে যদি এই নদীগুলোর পানি বাড়তে থাকে, বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে জেলার বন্যা পরিস্থিতি আরো অনেকটা অবনতি হবে। এই ছিল মৌলভীবাজারের জুড়ি থেকে বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।
পূর্বাঞ্চলে বন্যা কবলিত মানুষের দুর্ভোগের মধ্যে চট্টগ্রামের বাঁশখালী সফর করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। একই সঙ্গে বাঁশখালীর বন্যা সমস্যা স্থায়ী সমাধান এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন জামায়াত আমির। জুবাইর রহমানের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে উপজেলার কালীপুর লাব্বার দোকান এলাকায় গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন তিনি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং জামায়াতের নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় বাঁশখালীর বন্যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিরোধী দলের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি। পরে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। একই সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। তাদের সবাইকে আমি খারাপ বলছি না, কিন্তু তাদের মধ্যে বেশ বড় সংখ্যক ডাকাত ছিল। এই ডাকাতেরা দেশের সম্পদ লুণ্ঠন করেছে। এই জন্য জনগণের হক জনগণের কাছে পৌঁছায় নাই, জনগণের সমস্যার সমাধান হয় নাই। আমরা ঘোষণা করেছি আমাদের যুদ্ধ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে, আমাদের যুদ্ধ সব ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পানিবন্দী মানুষের খোঁজ খবর নিতে চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন ও চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে চলমান জলাবদ্ধতা পরিস্থিতি পর্যালোচনা করেন। মেয়র বলেন, নগরীর প্রায় 80% এলাকা থেকে ইতিমধ্যে পানি নেমে গেছে, আর যেসব নিচু এলাকায় এখনো পানি রয়েছে সেগুলোর সমস্যা দ্রুত সমাধান করা হবে। পানি নিষ্কাশন না হওয়ার কারণে, তবে শহরের আমি যতটুকু দেখলাম 80%। টানা অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন। উপজেলা বিভিন্ন ইউনিয়নে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং ত্রাণ কার্যক্রম তদারকি করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, জলাবদ্ধতা কমাতে খালের মুখে থাকা অবৈধ বাঁধ ও জাল অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউএনও আমজাদ হোসেন বলেন, দুর্যোগ মোকাবেলায় প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে 12 নম্বর খাল পুনর্খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন উদ্যোগে সহায়তা করা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা মাঠ পর্যায়ে থেকে খনন কাজ তদারকি করছেন। একই সঙ্গে রাজাখালী, চাকতাই, ফিশারি ঘাট, মহেশখাল সহ নগরীর গুরুত্বপূর্ণ খালের মুখে গ্রাব ও কাটার সাকশন ড্রেজারের মাধ্যমে জরুরি ড্রেজিং কার্যক্রমও অব্যাহত রয়েছে। রংপুরে পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের কাছে বর্ষা যেন দুর্ভোগের আরেক নাম। প্রায় 1 দশক ধরে জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে মানবেত জীবন কাটাচ্ছেন হাজারো মানুষ। ব্যাহত হচ্ছে শিক্ষা, কৃষিকাজ ও স্বাভাবিক জীবনযাত্রা। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। বর্ষার পানি থই থই করছে বাড়িঘর, রাস্তা, ফসলের মাঠ, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনাও। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সুই সুই পানি। এমন চিত্র রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের একতা বাজার, ভেলামারি বিল, পাঁচগাছি পাইকান, জাহাঙ্গীরাবাদ, পাঁচকাউনি, আমোদপুর, কাজীপাড়া, নাইয়াপাড়া, কুলবন সহ আশেপাশের কয়েকটি গ্রামের।
স্থানীয়দের অভিযোগ, কালভার্টের সামনে অবৈধ স্থাপনা ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 10 বছর ধরে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বর্ষায় বসতভিটা ডুবে যায়, বিচ্ছিন্ন হয় যোগাযোগ ব্যবস্থা, দুর্ভোগে পড়েন হাজারো পরিবার। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে আমাদের নালা চাই, চলাচলের কোনো ব্যবস্থা নেই, পানি দিয়ে ভরা। বাড়ি ঘরের কারণে ওদিকে যাইতে দেয় না, ব্রিজটা খুলে দিতে দেয় না। আমরা ইউনিয়ন পরিষদ থেকে বহুবার চেষ্টা করছি, স্পিকারের কাছে গেছিলাম, স্পিকার এখানে একটা বরাদ্দ দিয়েছিল, কিন্তু সে কাজটা করতে পারি নাই। জলাবদ্ধতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা ও কৃষি। একতাবাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও আলহেরা কিডান গার্ডেনের মাঠ পানিতে তলিয়ে যাওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। আমন ধান সহ মৌসুমী ফসল আবাদ করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। দীর্ঘদিন আশ্বাসের পরও সমাধান না হওয়ায় দ্রুত পানি নিষ্কাশন ও অবৈধ দখল উচ্ছেদের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই কালভার্টের মুখে মুখে সবাই বাড়ি করছে, এই কারণে এই আমাদের ভেলামারির যে বিলটা, এই বিলের পানি বের হতে পারতেছে না। যাতায়াত করতে সমস্যা হয়, এখানে আমাদের শরীর ভিজে যায়, বাচ্চারা আসতে পারে না, যাইতে পারে না। এই পানি আটকানোর কারণে আমরা কোনো আবাদ সুবাদ করে পাচ্ছি না। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। সবাইকে নিয়ে আমরা অচিরেই এই জায়গাটি পরিদর্শন করব এবং পানিটা নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি আমরা করব। যদি কোনো ব্যক্তি এই পানি চলাচলের পথে কোনো বাধা সৃষ্টি করে থাকে, সেটি আসলে আইনগতভাবে সঠিক না। আমরা এই বিষয়ে আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়ার সেটি আমরা গ্রহণ করব। বর্ষা এলেই পানিবন্দী জীবন, থমকে যায় শিক্ষা আর কৃষি। এবার যেন শুধু আশ্বাস নয়, বাস্তব সমাধানই দেখতে চান এলাকাবাসী। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সফরটা মূলত বৃক্ষরোপণকে কেন্দ্র করেই উনি করছেন এবং অবশ্যই দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে এবং দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে তিনি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন। তবে জনসমাবেশে, প্রকাশ্য সমাবেশে এবারে শুধুমাত্রই বৃক্ষরোপণটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি বা দলের লোক না হয়ে চিকিৎসকদের রাষ্ট্রের লোক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অতিথিদের বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এ সময় সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম সহ অন্যান্যরা। যত অ্যাক্টিভ হবেন, আপনার পাশে আশপাশের লোকজন তত বেশি অ্যাক্টিভ হবে। এই রাষ্ট্রের লোক আপনারা, কোনো ব্যক্তির লোক না, কোনো দলের লোক না। বিগত দিনে একটি টেন্ডেন্সি ছিল সরকারি কর্মকর্তাদের মধ্যে যে তারা একটি দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলে থাকে সবসময়, মানে প্রথম দিন যখন অফিস করেছেন বলেছেন, দল বিবেচনায় আপনারা কাজ করবেন, রাষ্ট্রের বিবেচনা নিয়ে আপনারা রাষ্ট্রের লোক, রাষ্ট্রের কর্মকর্তা, কাজে রাষ্ট্রের কর্মকর্তা হিসাবে আপনাদের দায়িত্ব আছে, সেই দায়িত্বের জায়গা থেকে আপনারা কাজ করবেন। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নতুন কমিটিও গঠন করা হয়েছে। খুব শিগগিরই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। সকালে কুমিল্লা জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী কুমিল্লা ময়নামতি জাদুঘরে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শালবন বিহার পরিদর্শন করেন। এ সময় কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এটা তো সবই তো একটা নিয়ম মতো চলবে। জুলাই জাদুঘরে কোনো কমিটি ছিল না, মানে কমিটি ছিল না, পরিচালনা কমিটি ছিল আগে অন্তর্বর্তী সরকারের, সেই কমিটিটা একটু এলোমেলো অবস্থা ছিল। আমরা নতুন করে পার্লামেন্টে বিল এনে আমরা সেইটাকে নতুনভাবে তৈরি করেছি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত 4টি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো উচ্ছেদ করেছে তিতাস গ্যাস। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ সংযোগ ব্যবহৃত 600 ফুট পাইপ ও 4টি বার্নার জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহাত আবিল। তিতাস গ্যাসের মেঘনাঘাট অঞ্চলে ব্যবস্থাপক সুরঞ্জিত কুমার জানান, সোনারগাঁও এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা পরিচালনা করে আসছিল। এর ফলে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। অভিযানের সময় তিতাস গ্যাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম, পুলিশ সদস্য ও তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরগুনার বেতাগী পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে সুইচ গেট সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সড়ক ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যাত্রীবাহী যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অসুস্থ রোগী ও জরুরি সেবাগ্রহীতারা। স্থানীয়দের অভিযোগ, টানা বৃষ্টিতে সড়কটির অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। যে কোনো সময় পাশের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন তারা। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এ সড়কে ইতিমধ্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাদ্দাম হোসেন বলেন, জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইম্পর্টেন্ট এবং খুব জরুরি। একজন রুগী বা একজন ডাক্তারের কাছে নেওয়া বা বাজারে যাওয়া, একটা রিক্সা করে আনা নেওয়া কোনোটাই হচ্ছে না। শুধু এই একটা রোডই আমাদের আছে যেটার উপরে আমরা চলাচল করি, সেই রোডটাই এই সুলিস্টের কারণে ভেঙে গেছে। অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করছে অলরেডি, আরো কত করে ঠিক নেই। আমরা দ্রুতভাবে এই রাস্তাটা মেরামত করা চাই, তবে এটা জরুরি দরকার। যাতায়াতে খুবই কষ্ট। যে রাস্তা দেখতে আছেন আপনারা, এই রাস্তা অনেক দিন ধরেই যেতে ভাঙে। আমরা যেই সময় যাই অনেক গাড়ি সেদিন একটু উল্টে পড়ছে। চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরী করিমকে মারধরের ঘটনায় মিতালি খাতুন নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা প্রধান আসামি শামসুর রহমান শুভ এখনো পলাতক। অভিযোগ অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে শাসন করাকে কেন্দ্র করে শুভ ও তার স্ত্রী মিতালি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষকের উপর হামলা চালান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে প্রধান শিক্ষক বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পুলিশ জানিয়েছে, প্রধান আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষকরা। কথা বলছে, ম্যাডাম কিন্তু ইশারায় তাকে নিষেধ করছে যে তুমি কথা বলো না। তো সে কথা শোনে না। এবার যখন অ্যাসেম্বলি হয়ে গেল, তখন ওই বাচ্চাকে ওই জায়গায় লিড পয়েন্টে ডেকে এনে বলছে যে তুমি কথা বলছো কেন। সে আমরা অ্যাসেম্বলি করছি, জাতীয় সঙ্গীতের সময় ওই মেয়েরা ছিল নড়াচড়া করছিল আর মাথা চুলকাচ্ছিল। চুয়াডাঙ্গা ফার্মপাড়াতে যে শিক্ষিকা নির্যাতনের যে ঘটনা, গতকাল রাতে শিক্ষিকার অভিযোগের প্রেক্ষিতে আমাদের চুয়াডাঙ্গা একটি মামলা হয়েছে। জয়পুরহাটে খেতলাল উপজেলার মোহাম্মদপুর গ্রামে দুপক্ষের বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের 10 জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতাল ও খেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খেতলাল থানার অফিসার ইনচার্জ মুক্তাদুল হোসেন বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঝিনাইদহে চকলেটের লোভ দেখিয়ে 8 বছরের এক কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ। দুপুরে শহরে ভুটিয়ার গাতি এলাকায় বিশ্বাসপাড়া থেকে লিটন নামের ওই মুদি দোকানিকে আটক করে পুলিশ। স্থানীয়রা জানান, দুপুরে ওই দোকানি 8 বছরের এক শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে যৌন হয়রানি করে। শিশুটি বিষয়টি বাড়িতে গিয়ে জানালে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশে খবর দিয়ে পুলিশ তাকে আটক করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 1 স্টুডেন্ট 1 ট্রি কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সোনারগাঁ স্টেডিয়ামে জেলা প্রশাসক রাইহান কবিরের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। পরে এমপি মান্নান বৈদ্যের বাজার মাছ বাজার সংলগ্ন মেঘনা নদীর পাড়ে খাটলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। টাঙ্গাইলের ঘাটাইলে সাবেক যুবদল নেতা মিন্টু হত্যার বিচার ও প্রধান আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকালে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের আমুইয়ার বাইত মাস্টার মোড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা এলাকাবাসী। গত ৩১ মে রাতে নিখোঁজ হন এই যুবদল নেতা মিন্টু। এরপর নিখোঁজের ৪ দিন পরে সংগ্রামপুর ইউনিয়নের মাসুয়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ঘাটাইল থানা পুলিশ। ঘটনার পরপরই নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয় ঘাটাইল থানায়। এরপর মামলায় দায়ের করা ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাদারীপুরে কালকিনি উপজেলার ১৫৮ নং চর আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজেরের উপর হামলার প্রতিবাদ ও হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সর্বস্তরের শিক্ষকদের ব্যানারে পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে হামলাকারীদের অবিলম্বে বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিনের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ। চট্টগ্রাম রাউজানের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কর্মহীন দিনাজপুর দিনমজুর গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমনের উদ্যোগে এ সহায়তা দেয়া হয়। রাউজান পৌরসভায় ৬ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে চাল, আলু ও শুকনো খাবার বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া কসবায় অবৈধ ড্রেজিং এর মাধ্যমে কৃষি জমি ভরাটের দায়ে ২ ব্যক্তিকে ১,৪০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, অভিযানে উপজেলার মূল গ্রাম ইউনিয়ন ও শ্যামবাড়ি গ্রামের রতন মিয়াকে ১ লাখ টাকা এবং নবীনগরে কনিকারা গ্রামের সোহরাফকে ৪০,০০০ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানজিল কবির। চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমান, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নূর আলম দিন এবং চাঁদপুর পৌর প্রশাসক এরশাদ উদ্দিন। মাদকের ব্যবহার রুখতে যুব সমাজের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের ত্রিমোহনী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সমাজসেবক আব্দুল গনি মিয়া, ফখরুল ইসলাম, ফেরদৌস আলী সহ আরো অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসাপুরা বাজার পরিচালনা কমিটির বৈঠকে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। সকালে আয়োজিত কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং অভিযুক্তদের দল থেকে বহিষ্কারের দাবি জানান। পরে ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল বের করে প্রতিবাদ সমাবেশে যোগ দেন।